আমার কাকাকে গুলি করে মারা হয়েছিল 1948 সালে এবং গুলজারের সঙ্গে মিশে পরে যেটা বুঝেছি যে উনি ছোটদের কাজ করতে সবচেয়ে ভালোবাসেন। আশাজির সঙ্গে একটা অন্যরকম হৃদ্যতা তৈরি হয়ে যাওয়া, উনি রাঁধতে ভালোবাসেন, সেই রান্না খাওয়ার সৌভাগ্য। আমি একটা অসাধারণ সুন্দর হলুদ রঙের ওই ফেব্রিক কাজ করা একটা সিল্কের পাঞ্জাবি পরেছিলাম। হঠাৎ আমাকে বললেন আপকা কুর্তা উতারিয়ে। তা সেই পরের সপ্তাহে আর আমার কাছে এলো না, কারণ আমি তখন ডিসিশন নিয়ে নিয়েছি আমি বম্বেতে থাকছি না, কারণ আমি বম্বেতে থাকলে আমার কয়েকটা উঠে যাবে। খুব ধবধবে সব সাদা একটা ওই হাফাতা গেঞ্জি আর একটা সাদা শর্ট প্যান্ট বেরিয়ে এলেন আমার ঈশ্বর। আমার বুকের মাঝে আর শ্রীনগর এক পড়শি সেথায় বসত করে আমি একদিনও না যে পাইলাম তারে। একা বাঁচতে শেখাবেন না প্লিজ, তাহলে আপনাদেরও কিন্তু অবস্থা যেটা হবে সেটা আপনারাও একা হয়ে যাবেন। এত কথা উঠে আসে জেঠুর সাথে কথা বলতে বসে, একটা এপিসোডে ধরা কখনোই সম্ভব নয়। আমরা অফ ক্যামেরাও বারবার সাজাচ্ছিলাম যে আমরা মানে কিভাবে একটা জায়গার মধ্যে রাখবো, কিন্তু তা সত্ত্বেও কিছু কথা না জিজ্ঞেস করলেই নয়, এবং কথা প্রসঙ্গে অনেকগুলো এমন প্রসঙ্গ উঠে আসছে সেগুলো সম্বন্ধ একটু না জেনে নিলেই নয়। নিজেদের এই কৌতূহলের খিদেটা তৃষ্ণাটা মিটবে না। একটা জায়গা জেঠু বলছিলেন যে তার ঠাকুমার কথা, যে তিনি যখন ধনঞ্জয় ভট্টাচার্য, পান্নালাল ভট্টাচার্য তাদের কাছ থেকে যখন গান শুনতেন, বা তিনি যখন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রেই সঙ্গীতের মধ্যে থাকতেন, তিনি এমন একটা পর্যায়ে মানসিকভাবে পৌঁছে যেতেন যে পর্যায়টা হয়তো ইহ জগতের নয়, মানে যে শব্দটা যেটু ইউজ করলেন ইহ জগতে হয়তো উনি থাকতেন না। এই 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 পরিস্থিতিটা মানে একটা সৃষ্টিশীল মানুষের, একজন শিল্পী, মানে যেটা তুমিও এটাও বললে যে মানে অন্যান্য মানুষ যারা সৃষ্টিশীল কাজের সাথে জড়িত নন তাদের এটা বুঝতে, তাদের অনুভব করতে অসুবিধা হয়। এই যে পর্যায়টা, মানসিক এই যে পর্যায়টা, আমরা থাকি হয়তো পাটা মাটিতে, কিন্তু আমাদের মানসিকভাবে আমরা একটা পর্যায়ে উন্নীত হয়ে যাই ওই সময়টুকুর জন্য। এটা ঠিক কিরকম, মানে এটার সাথে আমরা কিভাবে সৃষ্টিশীল মানুষ এবং যারা সৃষ্টিশীল নয় তারা কি এটার সাথে আদৌ কখনো মিলিয়ে নিতে পারবে? প্রথমেই বলি একটা কথা, আমার না নিজের ধর্মের বিশ্বাস এই সম্পর্কে আমার নিজেরও না কিছু কনফিউশন আছে। প্রথম কথা, আমাকে বাধ্য হয়ে ফর্মগুলোতে লিখতে হয় যে হিন্দুইজম রিলিজিয়ান, যেটা আমি একদম বিশ্বাস করি না, আমি হিউম্যানিজমে বিশ্বাস করি। কিন্তু একটা জায়গায় আমি পুরোপুরি নাস্তিক নই, সেটা হলো আমি মানুষের শুভেচ্ছা, আশীর্বাদ এগুলোই বিশ্বাস করি। এবং আমার মাথায় যখন আমি কাউকে প্রণাম করি, যখন আমি প্রণাম করি সকলকে, বয়স্ক লোক পেলে তারা যখন মাথায় হাত দেন, আমার কিরম মনে হয় যে একটা কিছু ট্রান্সমিটেড হচ্ছে আমার কাছে। আমি যখন আমার ছাত্রছাত্রী বা ছোটদের কারোর মাথায় হাত রাখি, আমার কিছু কিরম যেন মনে হয় যে আমি একটা কিছুতে দিচ্ছি। এটা কেন আমি বলতে পারবো না। আমি ডায়ালেকটিক্স পড়েছি, আমি এগুলো পড়াশোনা কিন্তু যা যা করার সব করেছি, কিন্তু সব কিছুর ওপরে তো আমার নিজের বোধ, জোর করে নিজেকে কিছু বোঝানোয় আমি বিশ্বাসী নই। আমি যে ঈশ্বর বিশ্বাস করি না তার পেছনে কিন্তু নিজের যথেষ্ট মানে পড়াশোনা আছে এবং জেনে বুঝেই সেটা করি। আমার যেটা নিজের সবসময় মনে হয় যে যে জাগতিক আর মহাজাগতিকের মাঝামাঝি জায়গায় একটা জায়গা থাকে যেটা শিল্প সংস্কৃতি নিয়ে যেতে পারে। কেন একটা লোক কবিতা লিখতে পারে না, কেন একটা লোক সেইভাবে অভিনয় করতে পারে না, কেন একটা লোক গানে সুর দিতে পারে না, গান গাইলেই তো গানে সুর দিতে পারে না। অর্থাৎ ক্রিয়েটিভ পার্সোনালিটি যারা হয়,
বিশেষ করে, এবং যারা অন্তর থেকে গ্রহণ করেন এগুলো, তারা কিন্তু এই যে স্টেটটা, এইটাতে বিলং করার ক্ষমতা রাখেন। যেটা আমি বলছিলাম যে যখন সুর করি তখন আমার হাজার অশান্তি হোক, বাড়িতে হয়তো খুব অশান্তি একটা কিছু হয়েছে যেটার থেকে আমি বেরোতে পারছি না, আমি হারমোনিয়ামটা নিয়ে বসলাম, বসার পর আমি একটু রেওয়াজের মধ্যে, সেই সময়টা আমি যে জায়গায় পৌঁছচ্ছি বা গানে হাতে একটা গানের কথা পেলাম, অসাধারণ কথা, সলিল আমাদের শিখিয়েছিলেন যে গানটাকে 25 বার পড়বি তারপরে সুর করবি। তা যখন ওইটাতে ঢুকছি আমি, এই ঢোকাটার এই যে ট্রানজিট পিরিয়ডটা না, একটা অদ্ভুত পিরিয়ড, এটা তোদের সবাইরই হয় যারা যে কোনো ক্রিয়েটিভ কাজে থাকে। আস্তে 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 ভেতরে একটা পরিবর্তন হয়, যে পরিবর্তনটা কিন্তু নিজেও মানে ফিল করা যায় না হয়তো, কিন্তু বোঝা যায় যে আমি আস্তে আস্তে অন্য জায়গায় ঢুকছি একটা। এবং তখন কেউ সিগারেট ধরায়, কেউ মদ্যপান করে, কেউ হয়তো তার মায়ের মুখটা মনে করে, কেউ হয়তো তার প্রেমিকার মুখ মনে করে, এরমভাবে নিজেদের ইনভলভ করে। কেউ আবার কিছুই মনে না করে, হয়তো ওই আমি যেমন গানে যখন সুর করি তখন ওই সাবজেক্টের মধ্যে ঢুকে যাই, ওইটা নিয়ে আমি একটা চিত্রকল্পে ঢুকে যাই। ওটা যদি আঁকা হতো বা তুই যদি একটা ছবি বানাতিস তাহলে সেটা কি হবে, আমি সেটাতে ঢুকে যাই, গিয়ে আমার যে স্টেটটাতে আমি চলে যাই সেটাতে কিন্তু সবাই যায়। আমি হয়তো বুঝতে পারি, কেউ হয়তো বুঝতে পারে না, কিন্তু এই স্টেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেট, যেটা ওই যে বললাম একটা ইন্টারিম স্টেট, জাগতিক আর মহাজাগতিকের মাঝামাঝি জায়গায়, যেটা কিন্তু আমি নিজে আমার বোধ বুদ্ধি পড়াশোনা নিয়ে আমি ডিফাইন করতে পারিনি। আমি রবীন্দ্রনাথ কেন অত বিশ্বাস ছিল, যদিও রবীন্দ্রনাথের ঈশ্বর বিশ্বাস একেবারেই অন্য ধরনের ছিল, সেটা ব্রাহ্মরীতিতে ওনার বিশ্বাসের শুরু বলে একটা অন্যরকম জায়গা, কিন্তু তা হলো যে জায়গাটা ছিল সেটাকেও ফেলতে পারি না। উনি যখন বলছেন যে তোমার সুরগুলি চায় আমার সুরগুলি চায় চরণ, আমি পাইনে তোমারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। এই যে কথাটা, এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, যে আমার সুর দিয়ে আমি তোমার কাছে পৌঁছে যাই কিন্তু আমি তোমাকে পাচ্ছি না। অর্থাৎ সঙ্গীত দিয়ে বা শিল্প দিয়ে কিন্তু এমন একটা জায়গায় যাওয়া যায় যে জায়গাটায় কিন্তু সাধারণ মানুষ পৌঁছতে পারছে না, পারা সম্ভব নয়, একদম পরিষ্কার কথা। যার জন্যে আমরা পুরোপুরি সাংসারিক হতে পারি না। কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে সে কথাটা উঠে এসছে যে সংসারটাকে আমি দেখব না, আমি তাদের কষ্ট দেব, সেটাও সঠিক জায়গা নয়। কাজেই এই ব্যালেন্স করাটাও কিন্তু, এটাও কিন্তু শিখতে হবে, এটাও কিন্তু রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন। তা সেই জায়গাগুলো কিন্তু একটা বোঝার জায়গা আছে। এবারে আমি চিরকাল রক্তের সম্পর্কের থেকে আত্মিক সম্পর্কে অনেক বেশি বিশ্বাসী, আত্মার সম্পর্কে। আর সেখানে যদি ব্রিজ হয় সংস্কৃতি, তাহলে সেই ওইটার যে ডোরটা না, যে সেটা অনেক মজবুত হবে, ওটা আর ওই দড়িটা ছেঁড়া যায় না। কাজেই দেখবে আমাদের শিল্প মনস্ক যারা সঠিক শিল্প মনস্ক হয় তাদের মধ্যে যে বন্ধনটা হয়, যে বন্ডেজটা হয়, সেটা কিন্তু যদি সত্যিকারের হয় তাহলে সেটা কিন্তু ছেড়ে না। তো সেই জায়গার থেকে আমি যাদের কাছে আসানসোলে আমার প্রথম রুমা গুহ ঠাকুরতার অনুষ্ঠান দেখে পাগল হয়ে যাওয়া, আমার নিজের কোয়ার করা ওখানে আসানসোলে ঐকতার নাম নিয়ে, তারপরে কলকাতায় ফিরে আসা, ক্যালকাটা কোয়ার করা, আমার সলিল চৌধুরীর সঙ্গে দেখা হওয়া, আমার ঈশ্বর ওনারাই, আমার হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে দেখা হওয়া, আমার দিলীপ সেনগুপ্তর সঙ্গে দেখা হওয়া, এই এক একজনের সঙ্গে দেখা হচ্ছে আর আমার কাছে দিক খুলছে। যখন
সলিলদাকে প্রথম দেখলাম, এটা একটা খুব মজার ব্যাপার। সেই ঘটনাটা যদি একটু আমাকে মন্টু ঘোষ সলিলদার অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি আমাদের দলেও গাইতে আসেন তখন। শম্ভু ভট্টাচার্য আমাদের নৃত্য পরিচালক ছিলেন। তোমরা জানো যে শম্ভুদা 11,000-এর বেশি নাইট রানার শো করেছিলেন, যেমন শেষ দিন অব্দি চেষ্টা করেছিলেন রানার নাচতে। তা মন্টুদা বললেন চলো কালকে সকালে চলো সলিলদার বাড়ি। তা উনি পৌঁছে গেছেন 5 নম্বর লোয়ার রডন স্ট্রিট মিন্টো পার্কের ওখানে। আমি স্কুটার নিয়ে অফিস যাওয়ার আগে বাড়িতে গিয়ে এবার একটা খুব ধবধবে সাদা একটা ওই হাফাতা গেঞ্জি আর একটা সাদা শর্ট প্যান্ট বেরিয়ে এলেন আমার ঈশ্বর। তা এসে আপনি দিয়ে শুরু হলো, হ্যাঁ আপনাদের শুনেছি ক্যালকাটা কোয়ার, মন্টু বলেছে এরকম বলে। আমাদের সঙ্গে তখন 1-2 বছরের, আমরা তখন হামাগুড়ি দিচ্ছি, প্রচণ্ড লড়াই লড়ছি। তোমার তখন কত বয়স? আমার তখন বয়স 29-30। এবারে আমাকে তখন কেউ চেনে না, কেউ চেনে না। ওই মন্টুদা বলেছেন বলে যাই হোক, এবার কিছু আলোচনা, আমি গান বাজনা নিয়ে কীভাবে ভাবছি, এই আলোচনা 1/2 ঘন্টার করে আমার তো অফিসে আসতে হবে। চাকরি করেন? হ্যাঁ, এই চাকরিটা ছাড়া দরকার। সলিলদা এই প্রসঙ্গে বলে রাখি, কেউ চাকরি ছেড়ে সলিলদাকে গিয়ে বললেন যে আমি চাকরি ছেড়ে এসেছি, সঙ্গে সঙ্গে পকেট থেকে তখনকার দিনে 100 টাকা 200 টাকা বার করে বলতেন যে সিঙ্গাড়া নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো, মানে ওটাকে উদযাপন করার জন্য। চাকরি করে কিছু হবে না আর কি। সেইটা বলে হঠাৎ বললেন যে কাল সন্ধ্যেবেলা কি করছিস, ততক্ষণে তুই হয়ে গেছে 1/2 ঘন্টায়। তা আমি এমনি কিছু না, আমি তোর বাড়ি আসছি। আমার না কিরকম একটা বিনা মেঘে বজ্রপাতের মতো, যেটা ভীষণ সুন্দর এই বাজ পড়াটা। অনেক দিন রুক্ষ থাকার পর বৃষ্টি আসার যেমন একটা আভাস হয়, সেরকম ওই বাজটার আওয়াজ। তা সলিলদা ঠিক আছে, আমি তোর বাড়িতে 5:30টায় আসছি, সব কোয়ারের সবাইকে থাকতে বলবি। তা তখন 30-35 জন আমরা গান গাই, সবাইকে নিয়ে। আমার ওপরের ঘরটা বড় ঘর ছিল, একদিকে একটা খাট পাতা ছিল, আর অনেকটা প্রায় 15-40 জন ধরত, 4টা অ্যাসবেস্টাসের ছিল, অনেকটা বড়। এবারে সলিলদার 5:30 মানে 8:30 9:30 স্বাভাবিকভাবে, মানে HMB ফ্লোরেও সবাই অপেক্ষা করছে 10টার থেকে। সলিলদার 2টো এসে ঢুকলেন, এবং তখনও গানটা লেখা হয়নি, সাগর সেনের রেকর্ডিং এনে হয়েছে, এবং উনি ওখানে সিগারেটের প্যাকেটের পেছনে গানটা লিখে সুর করে অ্যারেঞ্জমেন্ট করে তারপরে রেকর্ডিং শুরু হলো। এরকম ঘটনা একটা না, এরকম অনেক ঘটনা। সলিলদা, সেই সলিলদা 5:30টার আগে আমার বাড়িতে একটা ফিয়াট গাড়ি নিজে চালিয়ে, সঙ্গে সবিতা বৌদি আর অন্তরার সঞ্চারী যখন ছোট খুব, ওদের নিয়ে। তা আমরা ব্যাক করে গলিতে ঢোকাবো, তখন তো ওই এটা হয়নি আমাদের শিয়ালদার বাড়ি তখন, আর ওই ফ্লাইওভার হয়নি তখন, ট্রাম লাইন ওখানে। এবার ওই ঢোকাতে গিয়ে একজনকে ধাক্কাও মারলেন, যাই হোক করে টোরে তাকে বুঝিয়ে টুজিয়ে, বা সে তো ধাক্কা খেয়েছে, সে সলিল চৌধুরী ধাক্কা মারুক বা যেই মারুক, তাকে বুঝিয়ে টুজিয়ে ম্যানেজ করলাম করে 5:30টার থেকে বসলাম। উনি একটা করে গান গাইছেন, আমাদের ছেলেমেয়েরা ম্যাজিক্যালি তুলে নিচ্ছে গানগুলো, তার হারমোনি শেখাচ্ছেন। ওরা না সেদিনকে কিরম একটা ঘোরের মধ্যে চলে গেছে। এই ঘোরটাও বোধ হয় ওই স্টেটটা, যে ঘোরটা না, ওরা সেই ঈশ্বর লেঠেলের একটা স্টেটে চলে যেত না। তা আমাদেরও স্টেজে উঠলে দেখবে অনেক সময় হয়, অসম্ভব অসুস্থ, মঞ্চে উঠেছি তখন আমি আর আমাতে নেই, এটা আমাদের কিন্তু হয়, এটা শিল্পীদের হয়, এটার ব্যাখ্যা আমার কাছে নেই। তা ওইরকমভাবে চলছে, উনিও করে যাচ্ছেন, আমরাও করে যাচ্ছি। আর আমরা কিরকম একটা স্বপ্নের জগতে তখন অদ্ভুত। সামনে গিয়ে না লোকটা সলিল চৌধুরী, যে লোকটাকে আগের দিন আমি চিনতাম না, দেখিনি আর কি। তো উনি
সব হয়ে গেল রাত্রিরে 11টা, 11:30 অবধি। হওয়ার পর বেরোবার সময় হঠাৎ বললেন যে তোরা রেকর্ড করবি? তা আমি না আরও আকাশ থেকে পড়া আর কি। হ্যাঁ ঠিক আছে, তোরা কিছু গান তৈরি কর, আমি তোদের 4টে গান দেবো, আমার কোম্পানির থেকে বের করবো, সিএমআর থেকে। উনি তখন একটা কোম্পানি করেছেন, সেন্টার ফর মিউজিক রিসার্চ। এই কথা হওয়ার পর সলিলদার সঙ্গে একটা অদ্ভুত যোগাযোগ চলতে শুরু করলো, এবং রেকর্ডিংটা হলো সলিলদার বাড়িরই একটি ঘরে ছোট্ট একটা স্টুডিও তৈরি করেছিলেন উনি, যার বাথরুমটায় রেকর্ডিং, যে রেকর্ডিস্ট সে বসতো আর কি, ওই প্যান্টটাকেই আর কি বানিয়ে নেওয়া হয়েছে ওর বসার জায়গা। তা করে তা ছোট্ট একটা ঘরে, এবং জীবনে প্রথম দেখলাম যে ট্র্যাকে রেকর্ডিং করা যায়। তার আগে আমরা সব লাইভ রেকর্ডিং করতাম একসঙ্গে সবাই একটা 4 ট্র্যাক মেশিনে। তা এইভাবে ওখানে রেকর্ডিং হওয়া, উনি নিজে প্রেস কনফারেন্স অর্গানাইজ করে আমাদেরকে এগিয়ে দিয়ে আমাদের পরিচয় করানো। আমরা না এক ধাপে 10 তলায় উঠে গেলাম, মানে সব দিক থেকে, বিশ্বাসের দিক থেকে সবচেয়ে বেশি, যে আমরা পারি। এটা আমাদের সবচেয়ে বড় যেটা কাজ দিয়েছিল। এরপর সলিলদার সঙ্গে তো অসংখ্য অনুষ্ঠানে গান গাওয়া, নানা রকম। এবং এখানেও বলে রাখা ভালো, উনি যতগুলো আমাদের রেকর্ডে গান দিয়েছেন তার জন্য উনি কোনোদিন 1 টাকাও নেন, একদম বিনা পারিশ্রমিকে ওই গানগুলো আমরা পেয়েছি। আসলে একটা জিনিস বুঝেছিলাম, এখন আরও বুঝছি, এই সলিল সমারোহ করতে গিয়ে শতবর্ষে যারাই ওনার কাছের লোকেদের কাছে যাচ্ছি, সলিলদার সবচেয়ে প্রিয় জায়গা ছিল গণসঙ্গীত এবং কোয়ার ফর্ম। তখনই প্রথম আমরা বুঝতে পারি যে একসঙ্গে গান গাওয়া আর মানে বৃন্দ গান আর কোয়ার সঙ্গের তফাৎটা কি। আমরা সকলে সমবেত সঙ্গীত করছি, সেখানে আমরা সবাই একই সুরে গান গাইছি। আর কোয়ার সং হলো, এটা তো এসছে বিদেশি চার্চ থেকে, সেটাকে সেকুলার ফর্মে নিয়ে এসে সলিলদারা এখানে নিয়ে এসেছিলেন গণনাট্যে। সেখানে কিন্তু ওয়েস্টার্ন যে রীতিনীতি, ওদের সিম্ফনির, ওদের কোয়ারের, সেইটা মেনে তার হারমোনাইজেশন, তার কাউন্টার পয়েন্ট, তার অব্লিগেটো, এই সমস্ত তৈরি হচ্ছে। কাজে এই দুটো জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সেইগুলো যে আমরা করতে পারছি, এই বিশ্বাসটা তৈরি হলো। এবং তখন আমাদের সামনে পেলে সলিলদা অদ্ভুত অদ্ভুত কাজ করতেন। ফ্লোরে বসে হঠাৎ যে হারমোনিটা করেছেন সেটা চেঞ্জ করে একটা অন্য হারমোনি মাথায় এসছে, এবং ওনার বিশ্বাস ছিল যে এরা করে দেবে। আমাদের আগেরটা পুরো বসে আছে, কিন্তু উনি চেঞ্জ করলেন এবং আমরাও তুলে নিলাম। এই খালি সলিলদার কথা বললেই মোটামুটি 1 রাত পার হয়ে যাবে। ওনার সঙ্গে আমার যা ঘটনা, সেটা নিয়ে পরে আর একদিন বলা যাবে। এরপরে হেমাঙ্গদা, সৌম্যদা নিয়ে গেলেন হেমাঙ্গ বিশ্বাসের কাছে। একজন মানুষ, টোকা চেহারা, বড় বড় চুল, নাকখানা তীক্ষ্ণ, চোখ দুটো জল জল করছে। হ্যাঁ কল্যাণ, তোমার নাম খুব শুনছি। আমি হয়তো বাঙাল বলতে পারি না, দুটো এদেছিল। তা উনি একটি কথাও মানে ওনার ভাষা ছাড়া বলবেন না, বলে এই ওনার সঙ্গে গল্প শুরু হলো। উনি তখন ক্লাস শুরু করবেন নতুন করে। উনি আমাকে বললেন যে তুমি শেখো। আমি ওনার কাছে শিখতে আরম্ভ করলাম। উনি যখন বেঁচে ছিলেন শিখেছিলাম। ওটা আমার জীবনের আর একটা বিরাট টার্নিং পয়েন্ট। আমাদের শেকড়ের মধ্যে কি রস লুকিয়ে আছে, এবং সেটা খালি বাংলার, ভারতের নয়, সারা পৃথিবীর লোকসঙ্গীতের মধ্যে কি রস লুকিয়ে আছে, উনি প্রত্যেক কটা আলাদা আলাদা বিশ্লেষণ করে দেখাচ্ছেন। যে পাঞ্জাবি গানে কি আছে, মারাঠি গানে কি আছে, বাংলার গানে কি আছে, বাংলার ধামাইলে কি আছে, বাংলার সারি গানে কি আছে, উনি সব কটা আলাদা আলাদা করে। বাউল গান, উনি আমাদের বাউলের ক্লাস নিলেন, মানে নেবেন, আগের দিন বললেন বাউল গান শেখাবো। শিখতে গেলাম, উনি সারাদিনটা খালি বাউলের ফিলোসফি নিয়ে খালি আলোচনা করলেন।
পরের দিন যখন ওনার গান আমরা শিখছি, তখন না আমরা অন্য মানুষ হয়ে গেছি। তখন তো আমরা ওই ফিলোসফিতে সম্পৃক্ত হয়ে গেছি, স্যাচুরেটেড হয়ে গেছি। গান শেখাবার এই ধারা তো তার আগে দেখিনি। আর আমরা এখন এইভাবে শেখালে আমাদের ছাত্ররা দুদিন আসবে না, তো পালিয়ে যাবে জাস্ট। তা ওইটা আমি একলাই না গিয়ে পাচ্ছি না। মানে গানটা প্রথম, আমি একদিনও না হারে পাইলাম তারে, আমার বুকের মাঝে আর শ্রীনগর এক পড়শি সেথায় বসত করে, আমি একদিনও না যে পাইলাম তারে। হেমাঙ্গ বিশ্বাসের কাছে গান শেখা এরকম। এবং মানুষটা, আমি আনন্দবাজারের একটা ইন্টারভিউতেও আমি বলেছিলাম যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ শিল্পী হেমাঙ্গ বিশ্বাস। কোনো চাহিদা ছাড়া কোনো মানুষ আমি জীবনে বোধহয় প্রথম দেখেছিলাম। হেমাঙ্গদার কাছ থেকে গান তো শিখেইছি, নিজের বোধকে অনেক শানিত করেছি, পাশাপাশি যেটা করতে পেরেছি সেটা হলো সাংগঠনিক ক্ষমতা তৈরি করা। একবার শম্ভুদার সঙ্গে একটা গণ্ডগোল আমার হয়, তা আমি শম্ভুদাকে, আমার বলতে অসুবিধা নেই, শম্ভুদাও চলে যান, আমিও বহিষ্কার করি। এরপর আমার হেমাঙ্গদা ডেকে পাঠালেন। চৌকাঠ দিয়ে ঢোকার আগের থেকে উনি গালাগালি শুরু করলেন, মানে ওনার লেভেলের মানুষ যে গালাগালি দিতে পারে না আর কি, ভদ্র ভাষায়, এবং চেঁচিয়েই যাচ্ছেন, মানে ঢুকতেও বলছেন না। আমি গুটগুটি বাগায় গিয়ে বসলাম, হাঁপাচ্ছেন, হয়েছে না বলে আবার বলতে হবে, গালাগালি দিতে হবে করে অনেকক্ষণ বাদে কও কি করবে, বললাম না আপনি বলেননি, বলে না কও, তার আগে তোমারে একটা কথা আমি কই, তুমি আর একটা শম্ভু ভট্টাচার্যের জন্ম দিতে পারবা? একটা মোক্ষম কথা। বললেন দেখো কল্যাণ, উনি আমাকে কল্যাণ বলতেন আর ওদিকে জন হেনরি বলতেন, কিছুতেই জন হেনরি বলতেন না, অকারটা ওকার আর ওকারটা যাই হোক। তা তখন উনি বললেন একটা কথা যেটা আমার জীবনে না একটা অদ্ভুত মনকে পাল্টে দিয়েছে। আমি বললেন দেখো শিল্পী মানে তারা পুরোপুরি ইমোশন সর্বস্ব, ইমোশন না থাকলে কোনো মানুষ বিশেষ করে ক্রিয়েটিভ আর্টিস্ট হতে পারে না। আর সংগঠন করা মানে ইমোশনটাকে বাদ দিয়ে রেখে সংগঠন করা, এমনকি সংসার করা। তা আমি কথাটা প্রথমে হজম করতে একটু, তারপরে বললেন, তা উনি বিস্তারিতভাবে বোঝালেন যে তোমাকে ওদের দিয়ে সবাইকে দিয়ে, উনি ভূপেনদাকে এনেছিলেন, উনি নির্মলেন্দু চৌধুরীকে এনেছিলেন, উনি এদের সবাইকে গণনাট্যের মূল স্রোতে এনেছিলেন। বলছে আমি জানি এদের এইগুলো খারাপ দিক, কিন্তু আমি এমনভাবে এনেছি তোমাকেও তোমার খাতায় একদিকে খারাপ দিক একদিকে ভালো দিক, খারাপ দিকগুলো কি করে, ওগুলো তো তুমি গ্রহণ করবেই না, কিন্তু কিভাবে ওদের শোধরানো যায় সেটাও চেষ্টা করবে, সেটাও তোমার কর্তব্যের মধ্যে। আর ভালো দিকগুলো কি করে এনহান্স করা যায়, তোমার কাজে কি করে লাগাবে, এইটা তোমাকে তোমার সংগঠনের ক্ষেত্রে, তোমার ছেলে মেয়ের ক্ষেত্রে, সবাই ক্ষেত্রে এটাই তোমায় ভাবতে হবে। একটা অসম্ভব দামি কথা। এবং তারপর থেকে আমার সংগঠন চালাবে। এবং আমার সেদিনকার কথা মনে আছে, সমুদাকে ডেকে পাঠানো হলো, সমুদায় এসে প্রচণ্ড কান্নাকাটি তুললেন, আমায় জড়িয়ে ধরে একটা কথা সমুদা সেন বলেছিলেন যে এইভাবে তো আমাকে কেউ কোনোদিন ট্রিট করেনি, তুমি যেটা করলে আমাকে, এভাবে তো আমাকে কেউ করেনি। তাই বললাম যে এটা আমার না করে কোনো উপায় ছিল না, কারণ আমি যখন প্রথম দল করেছি তখনই কতগুলো জিনিস ভেবে নিয়েছিলাম যে জিনিসগুলো আমার দলে করা যাবে না। তা আপনি সেরামই একটি জিনিস করেছিলেন যেটা আমার মেনে নেওয়ার কোনো, মানে না তো বটেই, তুমি ঠিক করেছো। তো এই যে
সংগঠন চালাবার এই যে প্রক্রিয়াটাকে নেওয়া এবং এই যে ব্যালেন্স করারও, দেখো এক এক জায়গায় এক একজন মানুষকে এক একভাবে ট্রিট করতে হবে। আমি সৌম্যদাকে মন্টুদাকে যেভাবে ট্রিট করেছি, আমার বয়সী যারা আমার বন্ধু বান্ধব তাদের আমি অন্যভাবে ট্রিট করেছি। তারপরে যারা তাদেরকে মানে যারা তোদের মতো তাদের যেভাবে ট্রিট করেছি, আর এখন যারা বাচ্চা 12 বছর 13 বছর 14 বছরের বয়স তাদের যেভাবে ট্রিট করছে, অর্থাৎ কর্তা জেনারেশন হলো 4টে জেনারেশন, সবটা কিন্তু আলাদা। আমরা যেভাবে মানুষ হয়েছি আমার নাতি সেভাবে মানুষ হচ্ছে না, সেটা তো তার দোষ নয়। সমাজটা তখন যা ছিল এখন সমাজটা সেটা নয়। তখন একটা ফ্যামিলিতে 7 জন সন্তান, এ ডাক্তার, ও ইঞ্জিনিয়ার, ও চাকরি করে, এ করে, একটা ছেলে কমিউনিস্ট পার্টি করে, তাকে তার দাদারা দেখে। সে যখন খেতে বসে কোনোদিন খোঁটা দেয় না তার বাবা মা, তার দাদারা। এখন তো সেটা না, এখন তো একটি, তাকেই তো সে ডাক্তার করবে, ইঞ্জিনিয়ার করবে, আর্টিস্ট করবে, সব করবে। এবারে আমার দিক থেকে আর একটা জিনিস, আমার পুরনো যারা বোনেরা তারা বলে আপনি কিরম নিজে চেঞ্জ হয়ে গেলেন, আপনি আমাদের কি বকান বকতেন, আপনি এদের শোন, তোরা আমার বোন ছিলি, তারপরে যারা এলো তারা মেয়ে, স্নেহ নিম্নগামী একটা কথাই আছে। তাদের জেনারেশনও চেঞ্জ হয়েছে, তাদের কীভাবে ট্রিট করতে হয় আমি শিখেছি। আর এখন যারা এসছে তারা আমার নাতনির বয়সী, তাদের আমি কি করে বকবো, কিন্তু তাদের আমি সবই বলি, কিন্তু তাদের গল্পের ছলে অন্যভাবে বলি। তারা কিন্তু আমার দলে করছে, তারা কিন্তু যাচ্ছে না। তার মানে আমার যে ওই ক্ষমতাটা আমি কিন্তু অর্জন করতে পেরেছি যেভাবেই পারি, এবং সেটা নিজের বোধ দিয়ে। নইলে কয়েকটা 45 বছর পেরিয়ে আজকে 46 বছর চলছে। আসলে যেটা মূল কথা হলো সেটা হলো, তুমি যদি সৎ হও এবং যারা দেখছে তোমাকে তারা যদি দেখে যে এর কন্ট্রিবিউশনটা এইটা, এ কী কী ছেড়েছে দলের জন্য, আমরা যে দলটায় রয়েছি কে কী কী ছেড়েছে, এ যে কাজগুলো করছে সেগুলো আমাদের বারণ করে। মানে কোনো জায়গায় এরম হয় না যে নিজে মিষ্টি খাচ্ছে, খেয়ে বলছে তোমরা মিষ্টি খেও না, এটা হয় না। কাজেই সেই জায়গাটা কিন্তু নিজেকে আগে ফার্স্ট তোমাকে একটা তোমার ছবি তাদের মনে গেঁথে দিতে হবে যে তুমি এই, সেইটা আমি সামহাউ সাকসেসফুল হয়েছি। যার জন্যে এটা ঘটনা যে খালি আমার দলের ছেলেমেয়েরা আমার সংসার নয়, তোমার বাবা আমার দলের ছেলে, তোমার সংসারটাও আমার সংসার। অসীম এসে কিন্তু তোমাদের সংসারের কি অসুবিধে সেটাও আমার সঙ্গে আলোচনা করবে, সুমিতা এসে আলোচনা করবে, বাবুল এসে আলোচনা করবে, এবং সেখানে আমি কিন্তু সেই সংসারের একজন, আমি তাদের বোঝাচ্ছি। তাদের মানে এমন এমন ঘটনা ঘটেছে আজ থেকে 44 বছর আগে, যে একজন আমাদের বন্ধু গিটার বাজাতেন, সে এসে বললো কল্যাণ আর পারলাম না, কালকে উকিলের কাছে যাচ্ছি, ডিভোর্স করতেই হচ্ছে। তো এগুলো বলছে অন্য কারণে, এগুলো জানা দরকার। আমি বললাম আমাকে একবেলা সময় দিবি, বলে হ্যাঁ ঠিক আছে। ওর বউ আমাকে খুব, আমি সন্ধ্যেবেলার বাড়িতে গেলাম, গিয়ে 3.5 ঘন্টা তার সঙ্গে আলোচনা করলাম। পরের দিন থেকে এখন অবধি তারা ঘর করছে। আসলে ওর বউয়ের যে সেন্টিমেন্টের জায়গাটা, সেটাও তো আমি ফেলতে পারছি না। ওইখানে দাঁড়িয়ে ওকে দেখতে হবে যে ওর হাজবেন্ডকেও কোনোদিন পায় না, সন্ধ্যাবেলা একটা দিনও পায় না। সে চাকরি থেকে সোজা কোয়ারে আসে, রাত্রিবেলা 11টায় বাড়ি ফেরে, সে কিছুই পায় না। তখন কোয়ার নতুন, আরও সবাই অন্যরকম। এবার তার জায়গায় দাঁড়িয়ে তারপর আমি না সব সময় বলি সকলকে, এটা আমার কথা, যে বন্ধুরা সকলে না প্রথমে টেবিলের ওপারে যে আছে তার জায়গায় বসে ভাববেন যে সে কি ভাবছে। এটা খুব জরুরি। আমার ভাবনায়, আমার জায়গার থেকে ভাবনা আর তার জায়গার থেকে ভাবনা, এই দুটোর অনেক তফাৎ আছে, সেটাকে কিন্তু বুঝতে হবে। আমার এক ডাক্তার একজন একটা অদ্ভুত কথা বলেছিলেন, একটা অপারেশন করতে গিয়ে আমার স্ত্রীর একটা মেজর ইনফেকশন হয়ে গেছিল এবং 1.5 বছর জমি মানুষে টানাটানি গেছে। তো ওই ডাক্তার আমাকে বলেছিলেন যে আমি জীবনে এত অপারেশন করলাম, কয়েক হাজার, আপনার স্ত্রীর ক্ষেত্রে এটা প্রথম হলো। আমি কিন্তু 1000টা অপারেশন করেছি, আপনার ক্ষেত্রে কিন্তু এটা একটা। এবার আমি যদি আপনার জায়গায় গিয়ে না বসি
আপনি আমার উপর কেন অ্যাংরি হচ্ছেন এটা বুঝতে পারবো না। কথাটা কিন্তু খুব দামি বলেছি যে আমি তো এতগুলো কাজ করেছি, কিন্তু আপনার তো এটা প্রথম একটা এরকম ঘটনায় আপনি পড়লেন। তা এইটা কিন্তু একটা ঘটনা যে সবসময় যখনই যাকে ট্রিট করবো, ডিল করব, তার জায়গায় গিয়ে নিজেকে ভাবতে হবে। এটা অর্গানাইজেশন চালানোর ক্ষেত্রে আমি প্রত্যেক অর্গানাইজারদের বলবো, যদি টিকিয়ে রাখতে হয় এইটা খুব জরুরি। একটা সংসার টিকিয়ে রাখতে হয়, একটা অর্গানাইজেশন টিকিয়ে রাখতে হয়। আর এখন তো সবাই একা বাঁচতে ভালোবাসে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমাদের গোয়াদের সবাই কেউ একা বাঁচতে ভালোবাসে না। সবাই তাদের বিবাহবার্ষিকী যা হবে, বউকে নিয়ে কেউ একা হানিমুন করতে অব্দি যায় না। আমি আমার হানিমুনে 2 জন বন্ধু নিয়ে গেছিলাম, একটা অভ্যেস। তা একবার যদি এই অভ্যেসে কেউ ঢুকে যায় না, তুমি তাদেরকে না খুব বেশি আর বোঝাতে হয় না, তাদের আনন্দের জায়গাটাই এটা হয়ে যায়। আর যখন কোনো ক্রিয়েটিভ কাজে ঢোকে না, তখন এরাও তো ওই স্টেটটাই চলে যায়, যে স্টেটটার কথা আমি বারবার বলছি। যখন একটা জিনিস তৈরি হচ্ছে, তারাও ওই কাজটার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছে। তো এগুলো দেখেছি। বালসারাদা বাজাতে বাজাতে লাইট গান বাজাচ্ছেন, উনি একটা হাঁ করে না, একটা চোখ বুঁধে একটা অদ্ভুত ভঙ্গি ওনার থাকতো, যেন উনি পৃথিবীতে নেই। বাজনাটা বাজাচ্ছেন, এই রাত তোমার আমার বাজাচ্ছেন, মুখ হাঁ করে, চোখটা বুঝে, একটা অদ্ভুত। তা এই জায়গাগুলো না, এগুলো খুব সাধারণের বোঝার নয়ও ভাই, খুব পরিষ্কার কথা। এবং তুমি যদি এটা এক্সপেক্ট করো তার কাছে, সেটা তোমার ভুল, ওর ভুল নয়। যে বুঝছে না তার ভুল নয়, কারণ সে তো ওটাকে চেনেই না জায়গাটা। তা আমরা তো, যে চেনে সে তোমার কষ্টটা বুঝতে পারবে যে কেন এটা হচ্ছে। তো এটা ঠিক আছে। আমি আর 2-1টা কথা জাস্ট বলে নিচ্ছি। আমার দেখা গীতিকারদের নিয়ে 2-1টা কথা না বললে, আমার সঙ্গে প্রথম গীতিকার হিসেবে কাজ করার মানুষ হলেন সুব্রতনাথ মুখোপাধ্যায়, তারপরে শুভ দাশগুপ্ত, তরুণ সিনহায় অসংখ্য মানুষ কাজ করেছেন, পুলক বন্দ্যোপাধ্যায়, ওর গৌরীদার সঙ্গে আমার কাজ করা হয়নি, মৃদু ঘোষ, সবাই। কিন্তু একজনের সঙ্গে কাজ করে আমি, যিনি আমাকে বাবার মতো ভালোবাসতেন, তিনি হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। ওনাকে যখন হারালাম না, আমার মনে হয়েছিল আমি আমার দ্বিতীয় পিতাকে হারালাম। একটা অদ্ভুত মানুষ, মুখের ওপর সব কথা বলতেন, যা বলবেন সোজা মুখের ওপর। একটা লোক একটা কাজ করে খায়, একটা ছবিতে 6টা গান হবে, আমরা সিটিংয়ে বসেছি, গান কথা হচ্ছে এই সিচুয়েশন, 6 নম্বর গানটা যখন এসছে, উনি কিন্তু পার সং টাকা পাবেন, ঠিক আছে। 6 নম্বর গানটা যখন এসছেন, যেখানে এই ছাতেতে গিয়ে এই হিরোইন বললো এখানে কোনো গান হয় না, তো ডিরেক্টর ছিলেন বিপ্লব চ্যাটার্জি, জানো তোমরা। আমি তো আপনাকে বলছি, বলে তুমি বললে তো হবে না, আমি বলছি এখানে কোনো গান হয় না। আরে আপনি লিখুন না, আমি লিখতে পারবো না, তুমি সব গান অন্য লোকে দিয়ে লিখি না। এই সততার জায়গাটা, এটা আমরা ভাবতেই পারি না, যেখানে ওইটা থেকে ওনার রোজগার। তা এইরকম মানুষগুলোকে দেখেছি আমরা, দেখার ফলে কিছু তো শিখেছি, কিছু তো শিখতেই হয়। গান গাওয়ার লোকেদের যাদের দেখেছি, প্রথমেই তো ধনঞ্জয় ভট্টাচার্যের কথা বলেছি, 2বার পদ্মশ্রী রিফিউজ করেছেন, এবং কোনো পাওয়ার আশা ছিল না, খালি গান গাইবেন, গান শেখাবেন। আমরা প্রত্যেক ছাত্রদের কাছ থেকে একটা মানে টাকা নিই, আমার ওইটি চলে, খাই আমি ওদের বলি যে তোদের পয়সায় সব আমার চালেন লেখা আছে, নাম লেখা আছে। ধনঞ্জয়বাবু কোনো ছাত্রছাত্রীর কাছে কোনোদিন 1 পয়সা নেননি, গান শেখাবো, আমার পয়সা কি। তো এই মানুষগুলোকে তো দেখেছি, হেমন্তদা, সন্ধ্যাদি, মান্নাদা, এদেরকে নিয়ে একটা এপিসোড হতে পারে কথা বলতে গেলে। মানে মানুষ হিসেবে এরা কোন জায়গায়, গাইয়ে হিসেবে এরা কোন জায়গায়, এটা বলাটা কোনো মানেই হয় না। কারণ স্বীকৃত ব্যাপারটা, এবং সবাই জানেন ওনারা কোন জায়গায় থাকেন, কিন্তু ওনাদের ভেতরের জায়গাগুলো জানতে পারলে সকলের খুব মজা লাগবে। একজন এক রকম। তা সেইগুলো নয়, পরে একবার দেখা যাবে, যদি তোমাদের ঘুরে আসুক, চক্র একটা ঘুরে আসুক,
তারপরে নয় দেখা যাবে। আমি আমার বন্ধু অজয় চক্রবর্তী, আচ্ছা, বোম্বেতেও তো অনেকের সঙ্গে কাজ করেছি। অজয় আমায় যা সাহায্য করেছে এটাও আমার কাছে ভোলার নয়। মানে শুধু গান গেয়ে নয়, যখনই বলেছি তখনই তো গান গিয়েছে, এবং যে কটা গেয়েছে সব কটাই সুপার ডুপার হিট। কিন্তু কতগুলো অদ্ভুত অদ্ভুত, এটা আমি যারা আপনারা কাজ করেন তাদের জন্য বলছি, কথাটা জানা দরকার। একটা স্কেলে আমি হারমোনিয়ামে সুর তৈরি করছি, 3-4টে গান গাওয়ার পর আমাকে অজয় বলল যে গোলান্দা স্কেলটা চেঞ্জ করুন তো। আমি কেন? বললো আপনার কতগুলো স্বরের ওপর দুর্বলতা আছে, আপনি ওই স্কেলে বাজালে আপনার আঙুলগুলো ওই স্বরে চলে যাচ্ছে। এবং সুরে একটা, আমার মনে হলো আরে কথাটা তো অদ্ভুত। এবং তারপরে স্কেল চেঞ্জ করেই আমি সঙ্গে সঙ্গে ফল পেলাম। তখন তো ওই আঙুলে আমার ওই নোটগুলো আসছে না। কি অদ্ভুত হেল্প দেখো। ইভেন আপনি যেখানে বসে সুর করেন, আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিন তো, দেওয়ালে রংটা অন্য রং রেখে করুন। মানে এগুলো খুব সায়েন্টিফিক, খুব সায়েন্টিফিক। আমাদের লোকসঙ্গীতে একটা মাঝির গান, এখানকার মাঝির গান, ইস্ট বেঙ্গলের মাঝির গান, চীনের মাঝির গান, মিসিসিপির ধারের যে মাঝির গান, পাহাড়ের যারা থাকে, পৃথিবীর যে কোনো পাহাড়ের জায়গার মানে পর্বতের ওখানকার মানুষের অধিবাসীদের গান দেখবে তাদের সব মিল আছে। কারণ প্রকৃতির সংস্পর্শে তাদের স্বতঃস্ফূর্তভাবে জিনিসগুলো তৈরি হয়েছে। কাজেই আমি যেটা ফিল করছি সেটা তোমার সৃষ্টিতে তার ছাপ ফেলতে বাধ্য। আমি একটা জায়গা দিয়ে জাস্ট শেষ করবো, এটা দিয়েই শেষ করতে চাইবো, এবং সেই সূত্রেই কোনো একটা গান তুমি যেটা দিয়ে আমরা একদম কথাটা শেষে ওটা দিয়ে শেষ করব। সেটা হচ্ছে আমাদের আটপৌরের যারা দর্শক তাদের মধ্যেই তুমি যেটা বললে যে নাতি নাতনির বয়সী অনেকে আছে, তোমার ছেলে মেয়ের বয়সী রয়েছে। হ্যাঁ, তোমাকে আমি দেখেছি খুব কাছ থেকে যে তুমি সারা জীবন শিল্পের চর্চার সাথে সমাজ এবং মানুষকে খুব জড়িয়ে রেখেছো। সেটা অবশ্যই তোমার পারিবারিক একটা জায়গা থেকে এসছে, এবং এই হিমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, সব মানুষগুলো গণনা, এবং আর একটা নাম এর ফাঁকেই বলিনি, সেটা হলো ব্যাংক অফ ইন্ডিয়া কালচারাল ইউনিট। আচ্ছা, আমি কিন্তু প্রথম সঙ্গীতটা কি এবং মানুষের জন্য শিল্প কি সেটা কিন্তু প্রথম জানতে পারি আমাদের কালচারাল ইউনিট থেকে। এই যে চেতনাটা যে শুধু শিল্পের জন্য শিল্প নয়, মানুষের জন্য, সমাজের জন্য, এবং এখন আমরা ঠিক যে পরিস্থিতিগুলোর মধ্যে, রাজনৈতিক সামাজিক যে পরিস্থিতিগুলোর মধ্যে, যে ধরনের অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছি খুব সাম্প্রতিক বা যে কোনো সময়, সেই জায়গা থেকে তোমার এই নাতি নাতনির বয়সী যারা শুনছে এবং ছেলেমেয়ের বয়সী যারা শুনছে, তাদের কি মানে বিশেষ করে যারা শিল্পী মানসিকতার কাছাকাছি, মানে তারা কিভাবে শিল্পটাকে নিয়ে এগোবে সেইটা দিয়ে যদি শেষ করে, এবং সেইরকম একটা গান। প্রথম কথা আমি বলি যে আপনার নাতি নাতনি যে কোনো মাধ্যমে পড়ুক, ইংরেজি, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার মাতৃভাষা যদি বাংলা হয় তাকে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত করুন, তাকে বাংলা অক্ষর শেখান। সে বাংলা অক্ষরে রবীন্দ্রসঙ্গীত শিখবে, নজরুল শিখবে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বই পড়বে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পড়বে, সুকুমার রায় পড়বে। এইটা খুব জরুরি। তারা ইংরেজিতে লেখে এটা পড়বে, এটা হলে তাদের কোনোদিনই বাংলা ভাষার প্রতি, বাংলা সাহিত্যের প্রতি তাদের যে আবেগটা সেই জায়গাটা কিন্তু আসবে না। আর একটা জিনিস যেটা খুব বড় ব্যাপার, সেটা হলো আপনি আছড়ি পরকে শেখানো, তো তা বাবা মারা আমরা যদি ঠিক করে না বোঝাই আমাদের ছেলে মেয়েদের, নাতি নাতনিদের, তাদের কাছ থেকে আমরা কি করে এক্সপেক্ট করবো যে তারা সেগুলো করবে? আমাদের বাবা মারা শিখিয়েছিলেন বলে আমরা এগুলো করছি, তা সেইটা তো শিখতেই হবে। আর একটা যেটা শেষ কথা বলছি সেটা হলো সবাই সবাইয়ের মতো বড় হোক, কিন্তু জোর করে একজন মানুষকে আস্তিক তৈরি করার চেষ্টা করবেন না। ঠাকুরকে বললো সব ঠিক হয়ে যাবে, পড়াশোনা না করলেও পাশ করে যাবে, এইটা দয়া করে শেখাবেন না কাউকে।
পরিশ্রম যে করে, যদি ঈশ্বরও বলে কেউ থাকেন, তিনি তার সহায় হন। কাজে কাজ, কর্মটা প্রথম, কর্মের ওপরে আর দ্বিতীয় কোনো জায়গা নেই। কর্মটা থাকুক, সেইটা শেখান আপনাদের কর্মের মধ্যে দিয়ে আপনাদের ছেলে মেয়ে, আপনাদের নাতি নাতনি সকলকে, যে দেখো বাবা এইটা করলে এই ফলটা আসে, এটা না হলে কিন্তু কোনোদিন হবে না। আর একা বাঁচতে শেখাবেন না প্লিজ, তাহলে আপনাদেরও কিন্তু অবস্থা যেটা হবে সেটা আপনারাও একা হয়ে যাবেন। তারা তো একা হচ্ছেই, আপনারাও একা হয়ে যাবেন। কাজে এটা কখনোই করবেন না। এবং ধর্মের জায়গাটায় ভীষণ সচেতন থাকুক, যে কেউ যেন ধর্মবিশ্বাসী এমন জায়গায় না চলে যায় যে সে অন্য ধর্মকে সে ঘৃণা করবে। এটা হলো সবচেয়ে বড় জায়গা এখনকার পৃথিবীটা যেটা এসে দাঁড়িয়েছে। এবং সেটা জায়গায় যেখানে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করার দরকার, যেমন আমাদের এই লাস্ট তিলোত্তমাকে নিয়ে হয়েছে, এবং আমার মনে হয় আবার সেটা শুরু হবে, সেটা অবশ্যই রাস্তায় থাকতেই হবে। রাস্তায় না থাকলে হবে না। আপনি গেলে আপনার বাচ্চাকেও নিয়ে যান, সঙ্গে নিয়ে যান, কোনো ব্যাপার না। আমরা তো একসঙ্গে সবাই মিলে যাই, একসঙ্গে মিছিলে পা মেলাই। আমরা যখন একসঙ্গে পা মেলাচ্ছি, আমাদের মনও কিন্তু একসঙ্গে চলছে। একসঙ্গে যখন একটা স্লোগান দিচ্ছি, আমাদের মনটাও কিন্তু সেই এক জায়গায় দাঁড়িয়ে থাকছে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। সেইটা করে বলবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ছোটবেলা থেকে শেখান, যে এটা অন্যায়, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমি খুব আশান্বিত হয়েছিলাম তিলোত্তমার ঘটনায়। এখন আস্তে আস্তে একটু মানে নিজের খারাপ লাগছে, কিন্তু আমি আজকেই একটা পোস্ট করেছি আমার গান। কাজে থেমে গেলে হবে না, রাস্তায় থাকতে হবে যে কোনো ঘটনায়। এইটা শেখাবেন। আমি যেটুকুই বলবো, এই জায়গা থেকে যেটা গাইতে ইচ্ছা করছে সেটা দিয়ে আমরা শেষ করব। ধন্যবাদ জানাবো আমাদের আটপুরের দর্শকদের আমাদের সাথে থাকার জন্য। কল্যাণ সেন বরাট আমাদের সাথে ছিলেন। আমরা এই গানের পর আজকে আপাতত বিদায় নেব, ফিরে আসবো অন্য কোনো পর্বে কল্যাণ সেন বরাটের কণ্ঠে। বাইবেল একটাই গীতা, কোরআন একটাই ধরা। বাইবেল একটাই গীতা, কোরআন একটাই ধরা। সকল মতের একটাই পথ, সকল মতের একটাই পথ, তাই আমাদের জীবন। সাতটি নদী মিশে